নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অডিও গল্পে। সত্যজিৎ রায় রচিত এক রহস্যে মোড়া গ্রাম্য কাহিনী ঘুরঘুটিয়ার ঘটনা। ফেলুদা, তোপসে এবং লালমোহনবাবু এবার পাড়ি দিচ্ছেন নদিয়ার এক নিঃসঙ্গ গ্রামে, যেখানে রাতের কুয়াশা, পুরনো জমিদার বাড়ি আর এক রহস্যময় বৃদ্ধ অপেক্ষা করছে তাদের জন্য। তাহলে চলুন আজকের অডিও অভিযানে ডুবে যাই ঘুরঘুটিয়ার পথে। গ্রাম ঘুরঘুটিয়া, পোস্ট পলাশী, জেলা নদিয়া, ৩রা নভেম্বর ১৯৭৪। শ্রী প্রদোষচন্দ্র মজুমদার মহাশয় সমীপেশোদ। সবিনয় নিবেদন। আপনার কীর্তিকলাপের বিষয় অবগত হইয়া আপনার সহিত একটিবার সাক্ষাতের বাসনা জাগিয়াছে। ইহার একটি বিশেষ উদ্দেশ্য আছে অবশ্যই, সেটি আপনি আসিলে জানিতে পারিবেন। আপনি যদি ৭৩ বৎসরের বৃদ্ধের এই অনুরোধ রক্ষা করিতে সক্ষম হন, তবে অবিলম্বে পত্র মারফত জানাইলে বাধিত হইব। ঘুরঘুটিয়া আসিতে হইলে পলাশী স্টেশনে নামিয়া ৫.৫ মাইল দক্ষিণে যাইতে হয়। শিয়ালদহ হইতে একাধিক ট্রেন আছে, তন্মধ্যে ৩৬৫ আপ লালগোলা প্যাসেঞ্জার দুপুর ১টা ৫৮ ছাড়িয়া সন্ধে ৬টা ১১ পলাশী পৌঁছায়। স্টেশনে আমার গাড়ি থাকিবে। আপনি রাত্রে আমার ওই গৃহে অবস্থান করিয়া পরদিন সকালে ১০:৩০ একই ট্রেন ধরিয়া কলিকাতায় ফেরিতে পারিবেন। ইতি আশীর্বাদক শ্রী কালী কিঙ্কর মজুমদার। চিঠিটা পড়ে ফেলুদাকে ফেরত দিয়ে বললাম, পলাশী মানিছি সেই যুদ্ধের পলাশী? আর কটা পলাশী আছে ভাবছিস বাংলাদেশে, বলল ফেলুদা। তবে তুই যদি ভাবিস যে সেখানে এখনো অনেক ঐতিহাসিক চিহ্ন ছড়িয়ে রয়েছে, তাহলে খুব ভুল করবি। কিচ্ছু নেই। এমনকি সিরাজউদ্দৌলার আমলে যে পলাশ বন থেকে পলাশীর নাম হয়েছিল, তার একটি গাছও এখন নেই। তুমি কি যাবে? ফেলুদা চিঠিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, বুড়ো মানুষ ডাকছে এইভাবে, তাছাড়া উদ্দেশ্যটা কি সেটা জানারও একটা কৌতূহল হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, পাড়াগায় শীতকালের সকাল সন্ধেদে মাঠের উপর কেমন ধোঁয়া জমে থাকে দেখেছিস? গাছগুলোর গড়ি আর মাথার উপরটা খালি দেখা যায়, আর সন্ধেটা নামে ঝপ করে, আর তারপরে কনকনে ঠান্ডা। আর না, এসব কতকাল দেখিনি। তোপসে দে তোর একটা পোস্টকার্ড। চিঠি পৌঁছাতে ৩-৪ দিন লেগে যেতে পারে হিসেব করেই ফেলুদা জামার তারিখটা জানিয়েছিল কালীকিঙ্কর মজুমদারকে। আমরা সেই অনুযায়ী ৩৬৫ আপ লালগোলা প্যাসেঞ্জারে চেপে পলাশী পৌঁছলাম ১২ই নভেম্বর রবিবার সন্ধে ৬:৩০। ট্রেনের কামরা থেকেই ধান খেতের ওপর ঝপ করে সন্ধে নামা দেখছি। স্টেশনে যখন পৌঁছলাম তখন চারিদিকে বাতিটাতি জ্বলে গেছে, যদিও আকাশ পুরোপুরি অন্ধকার হয়নি। কালেক্টরবাবুকে টিকিট দিয়ে বাইরে বেরিয়ে যে গাড়িটা চোখে পড়ল, সেটাই যে মজুমদার মশাইয়ের গাড়ি তাতে কোনো সন্দেহ নেই। এরকম গাড়ি আমি কখনো দেখিনি। ফেলুদা বলল, ছেলেবেলায় একানটা দেখে থাকতে পারে, তবে নামটা শোনা এইটুকু বলতে পারে। কাপড়ের হুডওয়ালা, অ্যাম্বাসেডরের চেয়ে ১.৫ লম্বা আমেরিকান গাড়ি, নাম হাপমোবিল। গায়ের গাঢ় লাল রং এখানে ওখানে চটে গেছে। হুডের কাপড়ে ৩ জায়গায় তাপ্পি। তাও কেন জানি গাড়িটাকে দেখলে বেশ সমীহ হয়। এমন গাড়ির সঙ্গে উর্দি পরা ড্রাইভার থাকলে মানাতো ভালো। যিনি রয়েছেন তিনি পরে আছেন সাধারণ ধুতি আর সাদা শার্ট। তিনি গাড়িতে হেলান দিয়ে সিগারেট খাচ্ছিলেন। আমাদের এগিয়ে আসতে দেখে সেটা ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, মজুমদার বাড়িতে যাবেন আপনারা? আগে হ্যাঁ, বলল ফেলুদা। ঘুরঘুটিয়া, আসুন। ড্রাইভার দরজা খুলে দিলেন। আমরা ৪০ বছরের পুরনো গাড়ির ভিতরে ঢুকে সামনের দিকে পা ছড়িয়ে হেলান দিয়ে আরাম করে বসলাম। ড্রাইভার হ্যান্ডেল মেরে স্টার্ট দিয়ে গাড়ি ঘুরঘুটিয়ার দিকে রওনা করিয়ে দিলেন। রাস্তা ভালো নয়, গাড়ি স্প্রিংসও পুরনো, তাই আরাম বেশিক্ষণ টিকল না। তবুও পলাশীর বাজার ছাড়িয়ে গাড়ি গ্রামের খোলা রাস্তায় পড়তেই চোখ আর মন একসঙ্গে জুড়িয়ে গেল। ফেলুদা ঠিকই বলেছিল, ধানে ভরা ক্ষেতের উপরে গাছপালায় ঘেরা ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, আর তারই আশেপাশে জমাট বাঁধা ধোঁয়া ছড়িয়ে বিছিয়ে আছে মেঘের মতো মাটি থেকে ৮-১০ হাত ওপরে। চারিদিক দেখে মনে হচ্ছিল একই বোধহয় বলে ছবির মতো সুন্দর। এরকম একটা জায়গায় যে আবার একটা পুরনো জমিদার বাড়ি থাকতে পারে, সেটা বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু মিনিট ১০ চলার পর রাস্তার দুপাশের গাছপালা দেখে বুঝতে পারলাম আম জাম কাঁঠাল ভরা একটা বাগানের মধ্যে দিয়ে চলেছি। তারপর
রাস্তাটা ডান দিকে ঘুরে একটা বড় মন্দির পেরোতেই সামনে দেখতে পেলাম নহবতখানা সমেত একটা শ্যাওলা ধরা প্রকাণ্ড সাদা ফটক। আমাদের গাড়িটা 3 বার হর্ন দিয়ে ফটকের ভিতরে ঢুকতেই সামনে বিশাল বাড়িটা বেরিয়ে পড়ল। পিছনে সন্ধ্যার আকাশ থেকে লাল টাল উবে গিয়ে এখন শুধু একটা গাঢ় বেগুনি ভাব রয়েছে। অন্ধকার বাড়িটা আকাশের সামনে একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। বাড়িটার অবস্থা যে প্রায় জাদুঘরে রাখার মতো সেটা কাছে গিয়েই বুঝতে পারলাম। দেয়ালে শ্যাতা ধরেছে, সর্বাঙ্গে পোলেস্তারা খসে গিয়ে ইট বেরিয়ে পড়েছে, সেই ইটের মধ্যেও আবার ফাটল ধরে তার ভিতর থেকে গাছপালা গজিয়েছে। গাড়ি থেকে নেমে ফেলুদা প্রশ্ন করল, এদিকে ইলেকট্রিসিটি নেই বোধহয়। আজ্ঞে না, বলল ড্রাইভার। 3 বছর থেকে শুনছি আসবে আসবে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আমরা যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে ওপর দিকে চাইলে দোতলার অনেকগুলো ঘরের জানালা দেখা যায়, কিন্তু তার একটাতেও আলো আছে বলে মনে হলো না। ডান দিকে কিছু দূরে ঝোপঝাড়ের ফাঁক দিয়ে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, যাতে টিম টিম করে একটা লণ্ঠন জ্বলছে। বোধহয় মালি বা দারোয়ান বা ওই রকম কেউ থাকে ঘরটাতে। মনে মনে বললাম, ফেলুদা ভালো করে খোঁজ খবর না নিয়ে কোথায় এসে হাজির হলো কে জানে। একটা লণ্ঠনের আলো এসে পড়ল বাড়ির সদর দরজা দিয়ে, বাইরের জমিতে। তারপরেই একজন বুড়ো চাকর এসে দরজার মুখটাতে দাঁড়ালো। ইতিমধ্যে ড্রাইভার গাড়িটাকে নিয়ে গেছে বোধহয় গ্যারেজের দিকে। চাকরটা ভুরু কুচকে একবার আমাদের দিকে দেখে নিয়ে বলল, ভেতরে আসুন। আমরা দুজনে তার পিছন পিছন বাড়ির ভিতর ঢুকলাম। লম্বাই চওড়ায় বাড়িটা যে অনেকখানি জায়গা জুড়ে আছে সেটা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু আর সবই কেমন যেন ছোট ছোট। দরজাগুলো মেটে মেটে, জানালাগুলো কলকাতার যে কোনো সাধারণ বাড়ির জানালার অর্ধেক। ছাদটা প্রায় হাত দিয়ে ছোঁয়া যায়। ফেলুদাকে জিজ্ঞেস করতে বলল, 150-200 বছর আগের বাংলাদেশের জমিদার বাড়িগুলোর বেশিরভাগই নাকি এই রকমই ছিল। লম্বা বারান্দা পেরিয়ে ডান দিকে ঘুরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই একটা আশ্চর্য নতুন জিনিস দেখলাম। ফেলুদা বলল, একে বলে চাঁপা দরজা। ডাকাতদের আটকাবার জন্য এরম দরজা তৈরি হতো। এ দরজা বন্ধ করলে আর খাড়া দাঁড়িয়ে থাকে না, ভাঁজ হয়ে মাথার ওপরে সিলিংয়ের মতো ট্যারচাভাবে শুয়ে পড়ে। দরজার গায়ে যে ফুটোগুলো দিচ্ছিস সেগুলো দিয়ে বল্লম ঢুকিয়ে ডাকাতদের খুঁচিয়ে তাড়ানো হতো। দরজা পেরিয়ে একটা লম্বা বারান্দা, তার শেষ মাথায় কুলঙ্গিতে একটা প্রদীপ জ্বলছে। তারই পাশে একটা দরজা দিয়ে একটা ঘরে গিয়ে ঢুকলাম আমরা 3 জনে। এই ঘরটা বেশ বড়, আরও বড় মনে হতো যদি এত জিনিসপত্র না থাকতো। একটা প্রকাণ্ড খাট ঘরের প্রায় অর্ধেকটা দখল করে আছে। তার মাথার দিকে বাঁ পাশে একটা টেবিল, তার পাশে একটা সিন্দুক। এছাড়া চেয়ার রয়েছে 3টে, একটা এমনি আলমারি, আর মেঝে থেকে ছাদ অবধি বইয়ে ঠাসা। বাঁ পাশে একটা টেবিল, তার পাশে একটা সিন্দুক। এছাড়া চেয়ার রয়েছে, আর রয়েছে খাটের উপর কম্বল মুড়িয়ে শোয়া একজন বৃদ্ধ ভদ্রলোক। টেবিলের উপর রাখা একটা মোমবাতির আলো তার মুখে পড়েছে, আর সেই আলোতে বুঝতে পারছি সাদা দাড়ি গোফের ফাঁক দিয়ে ভদ্রলোক আমাদের দিকে চেয়ে হাসছেন। বসুন, বললেন কালী কিঙ্কর মজুমদার। নাকি বসো বলবো? তুমি তো দেখছি বয়সে আমার চেয়ে অর্ধেকেরও বেশি ছোট। তুমিই বলি, কি বলো? নিশ্চয়ই। ফেলুদা আমার কথা চিঠিতেই লিখে দিয়েছিল, এখন আলাপ করিয়ে দিল। একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের দুজনেরই নমস্কারের উত্তরে উনি কেবল মাথা নাড়লেন। খাটে সামনেই দুটো পাশাপাশি চেয়ারে বসলাম আমরা দুজনে। চিঠিটা পেয়ে কৌতূহল হয়েছিল নিশ্চয়ই, না হলে আর এদ্দূর আসি। বেশ বেশ, মজুমদার মশাই সত্যি খুশি হয়েছেন সেটা বেশ বোঝা যাচ্ছিল। না এলে আমি দুঃখ পেতাম, মনে করতাম তুমি দাম্ভিক, আর তাছাড়া তুমিও একটা পাওনা থেকে বঞ্চিত হতে। অবশ্য জানি না এসব বই তোমার আছে কিনা। ভদ্রলোকের দৃষ্টি টেবিলের দিকে ঘুরে গেল। 4টে মোটা মোটা বই রাখা রয়েছে মোমবাতির পাশেই। ফেলুদা উঠে গিয়ে বইগুলো নেড়ে চেড়ে দেখে বলল, সর্বনাশ, এ যে দেখছি সবই দুষ্প্রাপ্য বই, আর প্রত্যেকটা আমার পেশা সম্পর্কে। আপনি নিজে কি কোনো কালে? না, বললেন ভদ্রলোক হেসে, আমি নিজে কোনোদিন গোয়েন্দাগিরি করিনি। ওটা বলতে পারো আমার যুবা বয়সের একটা শখ বা হবি। আজ থেকে 52 বছর আগে আমাদের পরিবারে একটা খুন হয়, পুলিশ লাগানো হয়। ম্যালকাম বলে এক সাহেব গোয়েন্দা খুনি ধরে দেয়। সেই ম্যালকামের সঙ্গে কথাবার্তা বলে আমার গোয়েন্দাগিরি সম্পর্কে কৌতূহল হয়। তখনই এইসব বই কিনি। তার সঙ্গে অবশ্য গোয়েন্দা কাহিনী পড়ারও খুব হয়। ফরাসি লেখক এমিল গ্যাবরিওর নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, উৎসাহের সঙ্গে বলে উঠল ফেলুদা। ফরাসি লেখক, প্রথম ডিটেকটিভ উপন্যাস লেখেন। মাথা নেড়ে বললেন কালী কিঙ্কর মজুমদার। তার সব কটা বই আমার আছে, আর তাছাড়া এডগার অ্যালেন পো, কোনান ডয়েল, এ তো আছেই। বই যা কিনেছি তার সবই 40 বছর বা তারও বেশি আগে। তার চেয়ে বেশি আধুনিক কিছু নেই আমার কাছে। আজকালও বেশি এ লাইনের কাজ অনেক বেশি অগ্রসর হয়েছে, অনেক সব নতুন বৈজ্ঞানিক উপায় আবিষ্কার হয়েছে। তবে তোমার বিষয় যেটুকু জেনেছি তাতে মনে হয় তুমি আরও সরলভাবে, প্রধানত মস্তিষ্কের উপর নির্ভর করে কাজ করছো, আর বেশ সাকসেসফুলি করছো।
কথাটা কি বলেছি কি? সাকসেসের কথা জানি না, তবে পদ্ধতি সম্বন্ধে যেটা বললেন সেটা ঠিক। সেটা জেনেই আমি তোমাকে ডেকেছি। ভদ্রলোক একটু থামলেন। ফেলুদা নিজের জায়গায় ফিরে এসেছে। মোমবাতির স্থির শিখাটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কালীকিঙ্করবাবু বললেন, আমার যে শুধু 70-এর উপর বয়স হয়েছে তা নয়, আমার শরীরও ভালো নেই। আমি চলে গেলে এসব বইয়ের কি দশা হবে জানি না, তাই ভাবলাম অন্তত এই কটা যদি তোমার হাতে তুলে দিতে পারি তাহলে এগুলোর যত্ন হবে, কদর হবে। ফেলুদা অবাক হয়ে তাঁকের বইগুলোর দিকে দেখছিল। বলল, এসবে কি আপনার নিজের বই? কালাকিঙ্করবাবু বললেন, বইয়ের শখ মজুমদার বংশে একমাত্র আমারই, আর নানা বিষয়ে যে উৎসাহ ছিল আমার, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তা তো বটেই। আর্কিওলজির বই রয়েছে, আর্টের বই, বাগান সম্বন্ধে বই, ইতিহাস, জীবনী, ভ্রমণ কাহিনী, এমনকি থিয়েটারের বইও তো দেখছি। তার মধ্যে কিছু বেশ নতুন বলে মনে হচ্ছে। এখনও বই কেনেন নাকি? তা কিনি বই কি, রাজেন বলে আমার একটি ম্যানেজার গোছের লোক আছে, তাকে মাসে 2-3 বার করে কলকাতায় যেতে হয়। তখন লিস্ট করে দিই, ও কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসে। ফেলুদা টেবিলের উপর রাখা বইগুলোর দিকে দেখে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। কালীকিঙ্করবাবু বললেন, বইগুলো নিজের হাতে করে তোমার হাতে তুলে দিতে পারলে আরও বেশি খুশি হতাম, কিন্তু আমার দুটো হাতই অকেজ হয়ে আছে। আমরা দুজনে একটু অবাক হয়ে ভদ্রলোকের দিকে চাইলাম। উনি হাত দুটো কম্বলের তলায় ঢুকিয়ে রেখেছেন ঠিকই, কিন্তু সেটার যে কোনো বিশেষ কারণ আছে সেটা বুঝতে পারিনি। আর্থ্রাইটিস জানো তো, যাকে সোজা বাংলায় বলে গেঁটে বাত। হাতের আঙ্গুলগুলো আর ব্যবহার করতে পারি না। এখন অবশ্যই আমার ছেলে কিছুদিন হলো এখানে এসে রয়েছে, নইলে আমার চাকর গোকুলই আমাকে খাইয়ে টাইয়ে দেয়। আপনার চিঠিটা কি আপনার ছেলে লিখেছিলেন? না, ওটা লিখেছিল রাজেন। বৈষয়িক ব্যাপারগুলো ওই দেখে। ডাক্তার ডাকার দরকার হলে গাড়ি করে গিয়ে নিয়ে আসে বহরমপুর থেকে। পলাশিতে ভালো ডাক্তার নেই। লক্ষ্য করছিলাম ফেলুদার দৃষ্টি মাঝে মাঝে চলে যাচ্ছে ঘরের কোনায় রাখা সিন্দুকটার দিকে। ও বলল, আপনার সিন্দুকটার একটু বিশেষত্ব আছে বলে মনে হচ্ছে। তালা চাবির ব্যবস্থা নেই দেখছি, কম্বিনেশনে খুলে বুঝি? ঠিক ধরেছ, একটা বিশেষ সংখ্যা আছে, সেই অনুযায়ী নবটা ঘোরালে তবে খোলে। এইসব অঞ্চলে এককালে ডাকাতদের খুব উপদ্রব ছিল, জানো তো। আমার পূর্বপুরুষই তো ডাকাতি করে জমিদার হয়েছে, তার আবার আমরাই ডাকাতের হাতে লাঞ্ছনা ভোগ করেছি। তাই মনে হয়েছিল তালা চাবির বদলে কম্বিনেশন করলে হয়তো আরেকটু নিরাপদ হবে। কথাটা শেষ করে ভদ্রলোক ভুরু কুঁচকে কি যেন ভাবলেন। তারপর তার চাকরের নাম ধরে একটা হাঁক দিলেন। প্রায় সঙ্গে সঙ্গে বুড়ো গোকুল এসে হাজির। কালীকিঙ্কর বাবু চাকরটার দিকে বললেন, একবার খাঁচাটা আনতো গোকুল, এদের দেখাবো। গোকুল কয়েক সেকেন্ডের মধ্যেই একটা খাঁচায় একটা টিয়া নিয়ে এসে হাজির। মোমবাতির আলোয় টিয়ার চোখ দুটো জ্বলজ্বল করছে। কালীকিঙ্কর বাবু পাখিটার দিকে চেয়ে বললেন, বলো তো মা, ত্রিনয়ন, ও ত্রিনয়ন, বলো তো। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর আশ্চর্য পরিষ্কার গলায় পাখি বলে উঠল, ত্রিনয়ন, ও ত্রিনয়ন। আমি তো পাখিকে এত পরিষ্কার কথা বলতে কখনো শুনিনি। কিন্তু ওখানেই শেষ না, সঙ্গে আরও দুটো কথা জুড়ে দিল টিলা, একটু জিরো। তারপর আবার পুরো কথাটা পরিষ্কার করে বলে উঠল টিয়া, ত্রিনয়ন, ও ত্রিনয়ন, একটু জিরো। ফেলুদার ভুরু কুঁচকে গেছে। বলল, ত্রিনয়নকে? সেটি বলবো না তোমাকে, শুধু এইটুকু বলবো যে যেটা বলছে সেটা হলো একটা সংকেত। 12 ঘন্টা সময় আছে তোমার, দেখো তো তুমি সংকেতটা বার করতে পারো কিনা। আমার সিন্দুকের সঙ্গে সংকেতটার যোগ আছে, বলে দিলাম। ফেলুদা বলল, টিয়াকে ওটা শেখানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা জানতে পারি কি? নিশ্চয়ই পারো, বললেন কালীকিঙ্কর মজুমদার। বয়সের সঙ্গে অধিকাংশ মানুষের স্মরণ শক্তি কমে আসে, সেটা জানো তো। বছর 3 আগে একদিন সকালে হঠাৎ দেখি সিন্দুকের সংকেতটা মনে আসছে না। বিশ্বাস করবে, সারা দিন চেষ্টা করেও নম্বরটা মনে করতে পারিনি। শেষটাই মনে পড়ল মাঝরাত্রে। নম্বরটা লিখে রাখিনি কোথাও, কারণ কখন যে কার কি অভিসন্ধি হয় সেটা তো বলা যায় না। তাই মনে হয়েছিল ওটা মাথায় রাখাই ভালো। আমার ছেলে জানতো, কিন্তু সে থাকে বাইরে বাইরে।
তাই পরদিনই একটি টিয়া সংগ্রহ করে নম্বরটা একটা সাংকেতিক চেহারা দিয়ে পাখিটাকে পড়িয়ে দিই। এখনও মাঝে মাঝেই সংকেতটা বলে ওঠে, অন্য পাখি যেমন বলে রাধা কিষণ বা ঠাকুর ভাত দাও। ফেলুদা সিন্দুকটার দিকে দেখছিল। হঠাৎ ভ্রুকুটি করে চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গেল সেটার দিকে। তারপর ফিরে এসে টেবিলের উপর থেকে মোমবাতিটা তুলে নিয়ে আবার গেল সিন্দুকটার দিকে। কি দেখছো ভাই? বললেন কালীকিঙ্কর বাবু। তোমার ডিটেকটিভের চোখে কিছু ধরা পড়ল নাকি? সিন্দুকের সামনেটা পরীক্ষা করে বলল, আপনার সিন্দুকের দরজার ওপর কিঞ্চিত বলপ্রয়োগ করা হয়েছে বলে মনে হয়। বোধহয় কেউ দরজাটা খুলতে চেষ্টা করেছিল। কালীকিঙ্কর বাবু গম্ভীর হয়ে গেলেন। তুমি এ বিষয়ে নিশ্চিত? ফেলুদা মোমবাতিটা আবার টেবিলের ওপর রেখে বলল, ঝাড়পোছ করতে গিয়ে এরকম দাগ পড়বে বলে মনে হয় না, কিন্তু এ ধরনের ঘটনার কোনো সম্ভাবনা আছে কি সেটা আপনিই ভালো বলতে পারবেন। কালীকিঙ্কর বাবু একটু ভেবে বললেন, বাড়িতে লোক বলতে তো আমি, গোকুল, রাজেন, আমার ড্রাইভার মণিলাল ঠাকুর আর মালি। আমার ছেলে বিশ্বনাথ দিন 5 হলো এসেছে। ও থাকে কলকাতায়, ব্যবসা করে। আমার সঙ্গে যোগাযোগ বিশেষ নেই। এবারে এসেছে ওই যা বললাম, আমার অসুখের খবর পেয়ে। গত সোমবার সকালে আমার বাগানের বেঞ্চিটায় বসেছিলাম। ওঠার সঙ্গে সঙ্গে চোখে অন্ধকার দেখে আবার বেঞ্চিতেই পড়ে যাই। রাজেন পলাশী থেকে বিশ্বনাথকে ফোন করে দেয়। ও পরদিন ডাক্তার নিয়ে চলে আসে। মনে হচ্ছে একটা ছোটখাটো হার্ট অ্যাটাক হয়ে গেল। যাই হোক, আমার এমনিতেও আর বেশি দিন নেই, সেটা আমি জানি। এই শেষ কটা দিন কি সংশয়ের মধ্যে কাটাতে হবে? আমার ঘরে ঢুকে ডাকাত আমার সিন্দুক ভাঙবে? ফেলুদা কালীকিঙ্কর বাবুকে আশ্বাস দিল, আমার সন্দেহ নির্ভুল নাও হতে পারে। হয়তো সিন্দুকটা যখন প্রথম বসানো হয়েছিল তখনই ঘষাটা লেগে ছিল। দাগগুলোর টাটকা না পুরনো সেটাই মোমবাতির আলোতে বোঝা যাচ্ছে না। কাল সকালে আরেকবার দেখব। আপনার চাকরটি বিশ্বাসী তো? গোকুল আছে প্রায় 30 বছর। আর রাজেনবাবু? রাজেনও পুরনো লোক, মনে তো হয় বিশ্বাসী, তবে ব্যাপারটা কি জানো, আজ যে বিশ্বাসী, কাল যে সে বিশ্বাসঘাতকতা করবে না, এমন তো কোনো গ্যারান্টি নেই। ফেলুদা মাথা নেড়ে কথাটায় সাই দিয়ে বলল, যাই হোক, গোকুলকে বলবেন একটু দৃষ্টি রাখতে। আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে। যাক। কালীকিঙ্কর বাবুকে খানিকটা আশ্বস্ত বলে মনে হলো। আমরা উঠে পড়লাম। ভদ্রলোক বললেন, গোকুল তোমাদের ঘর দেখিয়ে দেবে। লেপ, কম্বল, তোষক, বালিশ, মশারি সব কিছুরই ব্যবস্থা আছে। বিশ্বনাথ একটু বহরমপুরে গেছে, এই ফিরল বলে। ও এলে তোমরা খাওয়া দাওয়া করে নিও। কাল সকালে যাবার আগে যদি চাও তো আমার গাড়িকে করে আশেপাশে একটু ঘুরে দেখে নিও। যদিও দ্রষ্টব্য বলে একটা যে কিছু আছে তা নয়। ফেলুদা টেবিলের উপর থেকে বইগুলো নিয়ে এলো। গুড নাইট করার আগে কালীকিঙ্কর বাবু আরেকবার হেয়ালির কথাটা মনে করিয়ে দিলেন। ওটার সমাধান করতে পারলে তোমাকে আমার গ্যাবরিওর সেটটা উপহার দেব। গোকুল আমাদের সঙ্গে নিয়ে দুটো বারান্দা পেরিয়ে আমাদের ঘর দেখিয়ে দিল। আগে থেকেই ঘরে একটা লণ্ঠন রাখা ছিল। সুটকেস আর হোল্ডলও দেখলাম ঘরের এক কোণে রাখা রয়েছে। কালীকিঙ্কর বাবুর ঘরের চেয়ে এই ঘরটা ছোট হলেও জিনিসপত্র কম থাকাতে হাঁটা চলার জায়গা এটাকে একটু বেশি। ফর্সা চাদর পাতা খাটে বসে ফেলুদা বলল, সংকেতটা মনে পড়ছে তোপসে। এই রে, ত্রিনয়ন নামটা মনে আছে, কিন্তু সমস্ত সংকেতটা জিজ্ঞাসা করে ফেলুদা প্যাঁচে ফেলে দিয়েছে। পারলি না তো? ঝোলা থেকে আমার খাতাটা বার করে সংকেতটা লিখে ফেল। গ্যাবরিওর বইগুলোর ওপর বেজায় লোভ হচ্ছে। খাতা পেন্সিল নিয়ে বসার পর ফেলুদা বলল, আর আমি গোটা গোটা অক্ষরে লিখে ফেললাম, ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো। লিখে নিজেরই মনে হলো, এ আবার কীরকম সংকেত? এটা তো মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। ফেলুদায়ের সমাধান কি করে করবে? ফেলুদা এদিকে বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালা খুলে বাইরে দেখছে। জ্যোৎস্না রাত, বোধহয় পূর্ণিমা। আমি ফেলুদার পাশে গিয়ে দাঁড়ালাম। এটা বাড়ির পিছন দিক। ফেলুদা বলল, একটা পুকুর টুকুর গোছের কিছু আছে বলে মনে হচ্ছে ডান দিকটায়। ঘন গাছপালার ফাঁক দিয়ে দূরে জল চিকমিক করছে, সেটা আমিও দেখেছি। একটানা ঝিঝি ডেকে চলেছে, তার সঙ্গে এইমাত্র যোগ হলো শেয়ালের ডাক। আবার মনে হলো এত নির্জন জায়গায় এর আগে কখনো আসিনি। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল। ফেলুদা পাল্লা দুটো বন্ধ করতেই একটা মোটরের আওয়াজ পেলাম। এটা অন্য গাড়ি, সে বিশাল প্রাচীন আমেরিকান গাড়ি নয়। বিশ্বনাথ মজুমদার এলেন বলে মনে হচ্ছে, ফেলুদা মন্তব্য করল। তার মানে এবার খেতে ডাকবে। সত্যি বলতে কি, বেশ খিদে পেয়ে গিয়েছিল। একটায় ট্রেন ধরবো বলে সকালে খেয়ে বেরিয়েছি। পথে রানাঘাট স্টেশনে অবশ্যই মিষ্টি আর চা খেয়ে নিয়েছিলাম। হয়তো এমনিতে খিদে পেত না, কারণ ঘড়িতে বলছে সবেমাত্র 8টা বেজেছে। কিন্তু এখানে তো আর কিছু করার নেই, এমনকি লণ্ঠনের আলোতে বইও পড়া যাবে না। তাই মনে হচ্ছিল খেয়ে দে কম্বলে তলায় ঢুকতে পারলে মন্দ হয় না।
এতক্ষণ খেয়াল করেনি, এবার দেখলাম আমাদের ঘরের দেওয়ালে একটা ছবি রয়েছে, আর ফেলুদা সেটার দিকে চেয়ে আছে। ফটো নয়, আঁকা ছবি, আর বেশ বড়। সেটা যে কালীকিঙ্কর বাবুর পূর্বপুরুষের ছবি তাতে কোনো সন্দেহ নেই। খালি গায়ে বসে আছেন বাবু চেয়ারের ওপর, পাকানো গোঁফ, কাঁধ অবধি লম্বা চুল, টানা টানা চোখ আর বিরাট চওড়া কাঁধ, মুগুর ভাঁজা কুস্তি করা শরীর। ফিসফিস করে বলল ফেলুদা, মনে হচ্ছে ইনি সেই প্রথম ডাকাত জমিদার। বাইরে পায়ের শব্দ। আমরা দুজনেই দরজার দিকে চাইলাম। গোকুল বাইরে একটা লণ্ঠন রেখে গিয়েছিল, তার আলোটা ঢেকে প্রথমে একটা ছায়া ঘরের মেঝেতে পড়ল, আর তারপর একটা অচেনা মানুষ চৌকাঠের বাইরে এসে দাঁড়ালো। ইনি কি বিশ্বনাথ মজুমদার? না, হতেই পারে না। খাটো করে পরা ধুতি, গায়ে ছাই রঙের পাঞ্জাবি, ঝুপো গোঁপ আর চোখে পুরু চশমা। ভদ্রলোক গলা বাড়িয়ে ভুরু কুচকে বোধহয় আমাদের খুঁজছেন। কিছু বলবেন রাজেনবাবু? ফেলুদা প্রশ্ন করল। এবার গলা বসে যাওয়া গলায় কথা এলো। ছোট বাবু ফিরেছেন, ভাত দিতে বলেছি, গোকুল আপনাদের খবর দেবে। রাজেনবাবু চলে গেলেন। কিসের গন্ধ বলো তো? আমি জিজ্ঞেস করলাম ফেলুদাকে। বুঝতে পারছিস না? ন্যাপথালিন। সবেমাত্র গরম পাঞ্জাবিটা বার করেছে ট্রাঙ্ক থেকে। রাজেনবাবুর পায়ের শব্দ মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে আবার বুঝতে পারলাম আমরা কি আশ্চর্য থমথমে পরিবেশের মধ্যে রয়েছি। এরকম জায়গায় দিনের পর দিন মানুষ থাকে কি করে? ফেলুদা পাশে থাকলে সাহসের অভাব হবে না জানি, কিন্তু না থাকলে এই আদ্যিকালের পুরো জমিদার মাটিতে 5 মিনিটও থাকার সাধ্য হতো না আমার। কালীকিঙ্কর বাবু আবার নিজেই বললেন এই বাড়িতে নাকি এককালে খুন হয়েছিল। কোন ঘরে কে জানে? ফেলুদা এর মধ্যেই লণ্ঠন সমেত টেবিলটাকে কাছে টেনে এনে খাটে বসে খাতা খুলে সংকেত নিয়ে ভাবা শুরু করে দিয়েছে। দু একবার যেন ত্রিনয়ন বলে বিড়বিড় করতে শুনলাম। আমি আর কি করি, দরজা দিয়ে বেরিয়ে বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ওটা কি? বুকটা ধরাস করে উঠল। কি জানি একটা নড়ে উঠেছে বারান্দারও দিকটায়, যেখানে লণ্ঠনের আলো অন্ধকারে মিশে গেছে। দাঁতে দাঁত চেপে রইলাম অন্ধকারের দিকে। এবার বুঝলাম ওটা একটা বেড়াল। ঠিক সাধারণ সাদা বা কালো বেড়াল নয়, এটার গায়ে বাঘের মতো ডোরা। বেড়ালটা কিছুক্ষণ আমার দিকে একদৃষ্টে চেয়ে থেকে একটা হাই তুলে উল্টো দিকে ফিরে হেলতে দুলতে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তার কিছুক্ষণ পরেই শুনলাম কর্কশ গলায় টিয়ার ডাক। তারপর আবার সব চুপচাপ। বিশ্বনাথবাবুর ঘরটা কোথায় কে জানে? তিনি কি দোতলায় থাকেন না একতলায়? রাজেনবাবুও বা কোথায় থাকেন? এমন ঘর দিয়েছে কেন যেখান থেকে কারুর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না? আমি ঘরে ফিরে এলাম। ফেলুদা খাটের ওপর পা তুলে দিয়ে খাতা হাতে নিয়ে ভাবছে, আর না পেরে বললাম, এরা এত দেরি করছে কেন বলো তো? ফেলুদা ঘড়ি দেখে বলল, তা মন্দ বলিসনি, প্রায় 15 মিনিট হয়ে গেল, বলেই আবার খাতার দিকে মন দিল। আমি ফেলুদার পা বইগুলো উল্টে পাল্টে দেখলাম। একটা বই আঙুলের ছাপ সম্বন্ধে, একটার নাম ক্রিমিনোলজি, আরেকটার নাম ক্রাইম অ্যান্ড ইটস ডিটেকশন। 4 নম্বর বইটার নামের মানেই বুঝতে পারলাম না, তবে এটাতে অনেক ছবি রয়েছে। তার মধ্যে পরপর 10 পাতায় শুধু বিভিন্ন রকমের পিস্তল আর বন্দুক। ফেলুদা রিভলভারটা সঙ্গে এনেছে কি? প্রশ্নটা মাথায় আসতেই মনে পড়ল, ফেলুদা তো গোয়েন্দাগিরি করতে আসেনি, আর সেটার কোনো প্রয়োজনও নেই। কাজেই রিভলভারেরই বা দরকার হবে কেন? বইগুলো সুটকেসে রেখে খাটে বসতে যাব, এমন সময় আচমকা অচেনা গলার আওয়াজ পেয়ে বুকটা আবার ধড়াস করে উঠল। এবারের লোকটিকে চেনায় কোনো অসুবিধা নেই। ইনি গোকুল নন, রাজেনবাবু নন, গাড়ির ড্রাইভার নন, আর রান্নার ঠাকুর তো ননই। কাজেই ইনি বিশ্বনাথ বাবু ছাড়া আর কেউ হতে পারেন না। আপনাকে অনেক দেরি করিয়ে দিলাম, ভদ্রলোক ফেলুদাকে নমস্কার করে বললেন। আমার নাম বিশ্বনাথ মজুমদার। সেটা আর বলে দিতে হয় না, বাপের সঙ্গে বেশ মিল আছে চেহারায়, বিশেষ করে চৌঠার নাকে। বয়স 40-45 হবে, মাথার চুল এখনও সবই কাঁচা, গোঁফ দাড়ি নেই, ঠোঁট দুটো অসম্ভব রকম পাতলা। ভদ্রলোককে আমার ভালো লাগলো না। কেন ভালো লাগলো না সেটাও বেশি বলা মুশকিল। একটা কারণ বোধহয় উনি আমাদের এতক্ষণ বসিয়ে রেখেছেন, আর আরেকটা কারণ, যদিও এটা ভুল হতে পারে, ভদ্রলোক আমাদের দিকে চেয়ে হাসলেও সে হাসিটা কেন জানি খাঁটি বলে মনে হলো না, যেন আসলে সত্যি করে আমাদের দেখে খুশি হননি। সেটা হবেন আমরা চলে গেলে পর। ফেলুদা আর আমি বিশ্বনাথবাবুর সঙ্গে নিচে নেমে সোজা গিয়ে হাজির হলাম খাবার ঘরে।
আমি ভেবেছিলাম মাটিতে বসে খেতে হবে, এখন দেখছি বেশ বড় একটা ডাইনিং টেবিল রয়েছে, আর তার ওপরে রূপোর থালা বাটি জেলার সাজানো রয়েছে। যে যার জায়গায় বসার পর বিশ্বনাথবাবু বললেন, আমার আবার কি শীত কি গ্রীষ্ম দুবেলা চান করার অভ্যাস, তাই একটু দেরি হয়ে গেল। ভদ্রলোকের গা থেকে দামি সাবানের গন্ধ পেয়েছি আগেই, এখন মনে হচ্ছে বোধহয় সেন্টও মেখে এসেছেন। বেশ শৌখিন লোক, সন্দেহ নেই। সাদা সিল্কের শার্টের উপর গাঢ় সবুজ রঙের হাতকাটা কার্ডিগান আর তার সঙ্গে ছাই রঙের টেরিলিনের প্যান্ট। বাটি চাপা ভাত ভেঙে মোচার ঘণ্ট দিয়ে খাওয়া শুরু করে দিলাম। থালার চারপাশে গোল করে সাজানো বাটিতে রয়েছে আরও 3 রকমের তরকারি, সোনামুগের ডাল আর রুই মাছের ঝোল। বাবার সঙ্গে কথা হয়েছে? জিজ্ঞেস করলেন বিশ্বনাথবাবু। হ্যাঁ, বলল ফেলুদা। উনি আমাকে ভীষণ লজ্জায় ফেলে দিয়েছেন। বই উপহার দিয়ে? হ্যাঁ, আজকের বাজারে ওই বই যদি পাওয়াও যেত তাহলে দাম পড়ত কমপক্ষে 500-700 টাকা। বিশ্বনাথবাবু হেসে বললেন, আপনাকে ডেকে পাঠিয়েছেন জেনে আমি বাবাকে বেশ একটু ধমকি দিয়েছিলাম। শহুরে লোকদের এই অজপাগড়ায় ডেকে এনে কষ্ট দেবার কোনো মানে হয় না। ফেলুদা কথাটার প্রতিবাদ করল। কি বলছেন মিস্টার মজুমদার, আমার তো এখানে এসে দারুণ লাভ হয়েছে, কষ্টের কোনো কথাই ওঠে না। বিশ্বনাথবাবু ফেলুদার কথাই তেমন আমল না দিয়ে বললেন, আমার তো এই 4 দিনেই প্রাণ হাঁপিয়ে উঠেছে। বাবা যে কি করে একটা না এতদিন রয়েছেন জানি না, বাইরে একবারই যান না। শুধু তাই না, বেশিরভাগ সময়ই উনার এই অন্ধকার ঘরে খাটের উপর শুয়ে থাকেন। দিনে কেবল 2 বার কিছুক্ষণের জন্য বাগানে গিয়ে বসেন, এখনও বেশি শরীরের জন্য সেটাও বন্ধ। আপনি আর কদিন আছেন? আমি কালই যাব। ফেলুদা হেসে বলল, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ভদ্রলোকের চাহনিটা যে আমারও খুব ভালো লাগছিল তা বলতে পারি না। শোবার আগে ফেলুদা লণ্ঠনের আলোটাকে কমিয়ে দিল, আর তার ফলে ঘরটাও যেন আরো ছোট হয়ে গেল। চোখ যখন প্রায় বুজে এসেছে তখন হঠাৎ ফেলুদার মুখে ইংরেজি কথা শুনে অবাক হয়ে এক ধাক্কায় ঘুম ছুটে গেল। স্পষ্ট শুনলাম ফেলুদা বলল, দেয়ার ওয়াজ আ ব্রাউন ক্রো। আমি কনুয়ের ভর করে উঠে বসলাম। ব্রাউন ক্রো? কাক আবার ব্রাউন হয় নাকি? এসব কি আবল তাবল বকছো ফেলুদা? গ্যাবরিওর বইগুলো বোধহয় পেয়ে গেলাম রে তোপসে। সে কি, সমাধান হয়ে গেল? খুব সহজ। এদেশে এসে সাহেবরা যখন গোড়ার দিকে হিন্দি শিখত তখন উচ্চারণের সুবিধের জন্য কতগুলো কায়দা বার করেছিল। দেয়ার ওয়াজ আ ব্রাউন ক্রো, এই কথাটার সঙ্গে কিন্তু বাদামি কাকের কোনো সম্পর্ক নেই। এটা আসলে সাহেব তার বেয়ারাকে দরজা বন্ধ করতে বলছে। দরওয়াজা বন্ধ করো। এই ত্রিনয়নের ব্যাপারটাও কতকটা সেই রকম। গোড়ায় ত্রিনয়নকে 3 ভেবে বারবার হোঁচট খাচ্ছিলাম। সে কি, ওটা 3 নয় বুঝি? আমিও তো ওটা 3 ভাবছিলাম। 3 নয়, ত্রিনয়নের ত্রিটা হলো 3 আর নয়ন হলো 9, 2 মিলে 3, 9। ত্রিনয়ন ও ত্রিনয়ন হলো 3, 9, ও 3, 9। এখানে ও মানে 0 অর্থাৎ 0। আমি লাফিয়ে উঠলাম, তাহলে 80 মানে 820, জলের মতো সোজা। সুতরাং পুরো সংখ্যা হচ্ছে 39039820। কেমন ঢুকলো মাথায়? এবার ঘুমো। মনে মনে ফেলুদার বুদ্ধির তারিফ করে আবার বালিশে মাথা দিয়ে চোখ বুঝতে যাব এমন সময় আবার বারান্দায় পায়ের আওয়াজ। রাজেনবাবু, এত রাত্রে ভদ্রলোকের কি দরকার? আবার ফেলুদাকে জিজ্ঞেস করতে হলো, কিছু বলবেন রাজেনবাবু? ছোটবাবু জিজ্ঞেস করলেন, আপনাদের আর কিছু দরকার লাগবে কি না? না না, কিছু না, সব ঠিক আছে। ভদ্রলোক যেভাবে এসেছিলেন সেইভাবেই আবার চলে গেলেন। চোখ বন্ধ করার আগে বুঝতে পারলাম জানালার খড়খড়ি দিয়ে আসা চাঁদের আলোটা হঠাৎ ফিঁকে হয়ে গেল, আর সেই সঙ্গে শোনা গেল দূর থেকে ভেসে আসা মেঘের গর্জন। তারপর বেড়ালটা কোত্থেকে জানি 2 বার ম্যাও ম্যাও করে উঠল। তারপর আর কিছু মনে নেই। সকালে উঠে দেখি ফেলুদার জানালাগুলো খুলছে। বলল, রাত্রিরে বৃষ্টি হয়েছিল, টের পাস নে? রাত্রিরে যাই হোক, এখন যে মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ বেরিয়েছে সেটা খাটে শোয়া অবস্থাতেও বাইরের গাছের পাতা দেখে বুঝতে পারছি। আমরা ওঠার আধ ঘন্টার মধ্যে চা এনে দিল বুড়ো গোকুল। দিনের আলোতে ভালো করে ওর মুখ দেখে মনে হলো গোকুল যে শুধু বুড়ো হয়েছে তা নয়, তার মতো এমন ভেঙে পড়া দুঃখী ভাব আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি। কালীকিঙ্কর বাবু উঠেছেন? ফেলুদা জিজ্ঞেস করল। গোকুল কানে কম শোনে কিনা জানি না, সে প্রশ্নটা শুনে কেমন যেন ফ্যাল ফ্যাল মুখ করে ফেলুদার দিকে দেখল। তারপর দ্বিতীয়বার জিজ্ঞেস করতে
মাথা নেড়ে হ্যাঁ বলে ঘর থেকে বেরিয়ে গেল। 7:30 নাগাদ আমরা কালীকিঙ্কর বাবুর ঘরে গিয়ে হাজির হলাম। ভদ্রলোক ঠিক কালকের মতোই বিছানায় শুয়ে আছেন কম্বলের তলায়। তার পাশের জানালাটা দিয়ে রোদ আসে বলে বোধহয় উনি সেটাকে বন্ধ করে রেখেছেন। ঘরটা তাই সকালবেলাতেও বেশ অন্ধকার। যেটুকু আলো আছে সেটা আসছে বারান্দার দরজাটা দিয়ে। আজ প্রথম লক্ষ্য করলাম ঘরের দেয়ালে কালীকিঙ্কর বাবুর একটা বাঁধানো ফটোগ্রাফ রয়েছে। ছবিটা বেশ কিছুদিন আগে তোলা, কারণ তখনও ভদ্রলোকের গোঁফদাড়ি পাকতে শুরু করেনি। ভদ্রলোক বললেন, গ্যাবরিওর বইগুলো আগে থেকেই বার করে রেখেছি, কারণ আমি জানি তুমি সফল হবেই। ফেলুদা বলল, হয়েছে কিনা সেটা আপনি বলবেন। 39039820, ঠিক আছে? নাও বইগুলো নিয়ে তোমার থলের মধ্যে পুরে ফেলো, আর দিনের আলোতে একবার সিন্দুকের গায়ের দাগগুলো দেখে দেখি। আমার তো দেখে মনে হচ্ছে না ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকলেই হলো। ফেলুদা আরেকবার ধন্যবাদ দিয়ে প্রথম ডিটেকটিভ উপন্যাসিকের লেখা বই 4খানা তার ঝোলার মধ্যে পুরে নিল। তোমরা চা খেয়েছ তো? কালীকিঙ্করবাবু জিজ্ঞেস করলেন। আজ্ঞে হ্যাঁ। ড্রাইভারকে বলা আছে গাড়ি বার করিয়ে রেখেছে, তোমাদের স্টেশনে পৌঁছে দেবে। বিশ্বনাথ খুব ভোরে বেরিয়ে গেছে, বলল ওর 10টার মধ্যে কলকাতায় পৌঁছাতে পারলে সুবিধে হয়। রাজেন গেছে বাজারে, গোকুল তোমাদের জিনিসপত্র গাড়িতে তুলে দেবে। তোমরা কি স্টেশনে যাওয়ার আগে একটু আশেপাশে ঘুরে দেখতে চাও? ফেলুদা বলল, আমি ভাবছিলাম 10:30 ট্রেনটার জন্য অপেক্ষা না করে এখনই বেরিয়ে পড়লে হয়তো 372 ডাউনটা ধরতে পারবো। তা বেশ তো, তোমাদের মতো শহুরে লোকেদের বল্লী গ্রামে বন্দি করে রাখতে চাই না আমি। তবে তুমি আসাতে আমি যে খুবই খুশি হয়েছি সেটা আমার একেবারে অন্তরের কথা। কাল রাত্রিরের বৃষ্টিতে ভেজা রাস্তা দিয়ে গাড়িতে করে পলাশী স্টেশনের দিকে যেতে আমি সকালবেলা রোদে ভেজা ধান খেতে দৃশ্য দেখছি। এমন সময় শুনলাম ফেলুদা ড্রাইভারকে একটা প্রশ্ন করল, স্টেশনে যাবার কি এছাড়া আর অন্য কোনো রাস্তা আছে? আজ্ঞে না বাবু, বলল মনিলাল ড্রাইভার। ফেলুদার মুখ গম্ভীর। একবার ভাবলাম জিজ্ঞেস করি ও কি ভাবছে, কোনো সন্দেহের কারণ ঘটেছে কিনা, কিন্তু সাহস হল না। রাস্তায় কাদা ছিল বলে 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগলো স্টেশনে পৌঁছতে। মাল নামিয়ে গাড়ি ছেড়ে দিলাম। ফেলুদা কিন্তু টিকিট ঘরের দিকে গেল না, মালগুলো স্টেশন মাস্টারে জিম্মায় রেখে আবার বাইরের রাস্তায় বেরিয়ে এলো। রাস্তায় সাইকেল রিক্সার লাইন। সবচেয়ে সামনের রিক্সার মালিকের কাছে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করল, এখানকার থানাটা কোথায় জানেন? জানি বাবু। চলুন তো, তাড়া আছে। প্রচণ্ডভাবে প্যাক প্যাক করে হর্ন দিতে দিতে ভিড় কাটিয়ে কলেশন বাঁচিয়ে আমরা 5 মিনিটের মধ্যে থানায় পৌঁছে গেলাম। ফেলুদার খ্যাতি যে এখান পর্যন্ত পৌঁছে গেছে সেটা বুঝলাম যখন সাব ইন্সপেক্টর মিস্টার সরকার ওর পরিচয় দিতেই চিনে ফেললেন। ফেলুদা বলল, ঘুরঘুটিয়ার কালীকিঙ্কর মজুমদার সম্বন্ধে কি জানেন বলুন তো? কালীকিঙ্কর মজুমদার? সরকার ভুরু কুচকুলেন। তিনি তো ভালো লোক বলেই জানি মশাই, সাতেও নেই পাঁচেও নেই। তার সম্বন্ধে তো কোনোদিন কোনো বদনাম শুনিনি। আর তার ছেলে বিশ্বনাথ, তিনি কি এখানেই থাকেন? সম্ভবত কলকাতায়। কেন, কি ব্যাপার মিস্টার মিত্তি? আপনার জিপটা নিয়ে একবার আমার সঙ্গে আসতে পারবেন? ঘোরতর গোলমাল বলে মনে হচ্ছে। জিপ কাদা রাস্তা দিয়ে লাফাতে লাফাতে ছুটে চলল ঘুরঘুটিয়ার দিকে। ফেলুদা প্রচণ্ড চাপা উত্তেজনের মধ্যে শুধু একবার মুখ খুলল, যদিও তার কথা আমি ছাড়া কেউ শুনতে পেল না। আর্থরাইটিস, সিন্দুকে দাগ, ডিনারে বিলম্ব, রাজেনবাবুর গলা ধরা আর ন্যাপথেলিন সব ঝোঁকে পড়ে গেছে রে তব সে। ফেলুমিত্তি ছাড়াও যে অনেক লোকে অনেক বুদ্ধি রাখে সেটা সব সময় খেয়াল থাকে না। মজুমদার বাড়ি পৌঁছে প্রথম যে জিনিসটা দেখে অবাক লাগলো সেটা একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি। ফটকের বাইরে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এটাই নিঃসন্দেহে বিশ্বনাথবাবুর গাড়ি। জিপ থেকে নামতে নামতে ফেলুদা বলল, লক্ষ্য কর, গাড়িটায় কাদায় আগেনি। এই গাড়ি সবে মাত্র রাস্তায় বেরোলো। বিশ্বনাথবাবুর ড্রাইভারই বোধ হয়, কারণ এই লোকটাকে আগে দেখিনি। আমাদের দেখে রীতিমতো ঘাবড়ে গিয়ে মুখ ফ্যাকাশে করে গেটের ধারে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তুমি এই গাড়ির ড্রাইভার? ফেলুদা প্রশ্ন করল। আজ্ঞে হ্যাঁ। বিশ্বনাথবাবু আছেন? লোকটা ইতস্তত করছে দেখে ফেলুদা আর অপেক্ষা না করে সোজা গিয়ে ঢুকল বাড়ির ভিতর। তার পিছনে দারোগা, আমি আর একজন কনস্টেবল।
আবার সেই প্যাসেজ দিয়ে গিয়ে সেই সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে ফেলুদা এবং আমরা তিনজন সোজা ঢুকলাম কালী কিঙ্করবাবুর ঘরে। ঘর খালি, বিছানায় কম্বলটা পড়ে আছে, আর যা ছিল সব ঠিক তেমনি আছে, কিন্তু মালিক নেই। সর্বনাশ বলে উঠল ফেলুদা। সে সিন্দুকটার দিকে চেয়ে আছে, সেটা হাঁ করে খোলা, বেশ বোঝা যাচ্ছে তার থেকে অনেক কিছু বার করে নেওয়া হয়েছে। দরজার বাইরে গোকুল এসে দাঁড়িয়েছে, সে থরথর করে কাঁপছে, তার চোখে জল, দেখে মনে হয় যেন তার শেষ অবস্থা। তার উপর হুমড়ি দিয়ে পড়ে ফেলুদা বলল, বিশ্বনাথবাবু কোথায়? তিনি পেছনের দরজা দিয়ে পালিয়েছেন। দেখুন তো মিস্টার সরকার। দারোগা আর কনস্টেবল অনুসন্ধান করতে বেরিয়ে গেল। শোনো গোকুল। ফেলুদা দুহাত দিয়ে গোকুলের কাঁধ দুটোকে শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, একটিও মিথ্যে কথা বললে তোমায় হাজতে যেতে হবে। কালী কিঙ্করবাবু কোথায়? গোকুলের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। আগে আগে তাকে খুন করেছেন। কে? ছোটবাবু। কবে? যেদিন ছোটবাবু এলেন সেদিনই রাত্রির বেলা বাপ বেটায় কথা কাটাকাটি হলো। ছোটবাবু সিন্ধুকের নম্বর চাইলেন, কর্তাবাবু বললেন আমার টিয়া জানে, তার কাছ থেকে জেনে নিও, আমি বলবো না। তারপরে তার কিছুক্ষণ পরে ছোটবাবু আর তেনার গাড়ির ড্রাইভার বাবু দুজনে মিলে। গোকুলের গলা ধরে এলো, বাকিটা তাকে খুব কষ্ট করে বলতে হলো। দুজনে মিলে কর্তাবাবুর লাশ নিয়ে গিয়ে ফেলল ওই পেছনের দিঘির জলে, গলায় পাথর বেঁধে। আমার মুখ বন্ধ করেছেন ছোটবাবু প্রাণের ভয় দেখিয়ে। বুঝেছে। আর রাজেনবাবু বলে তো কোনো লোকই নেই, তাই না? ছিলেন, তবে তিনি মারা গেছেন আজ 2 বছর হয়ে গেল। আমি আর ফেলুদা এবার ছুটলাম নিচে। সিঁড়ি দিয়ে নেমে বাঁয়ে ঘুরলেই পিছনে বাগানে যাবার দরজা। বাইরে বেরোনো মাত্র মিস্টার সরকারের চিৎকার শুনল, পালাবার চেষ্টা করবেন না মিস্টার মজুমদার, আমার হাতে অস্ত্র রয়েছে। ঠিক সেই মুহূর্তেই শোনা গেল একটা জলে ঝাঁপিয়ে পড়ার শব্দ আর একটা পিস্তলের আওয়াজ। আমরা দুজনে দৌড়ে গাছগাছরা ঝোপঝাড় ভেঙে এগিয়ে গিয়ে দেখলাম একটা প্রকাণ্ড তেঁতুল গাছের নিচে মিস্টার সরকার হাতে রিভলভার নিয়ে আমাদের দিকে পিছন করে দাঁড়িয়ে আছেন। তেঁতুল গাছের পরেই কালকের দেখা পুকুরটা, তার জলের বেশিরভাগই সবুজ পানায় ঢাকা। লোকটা আগেই লাফ দিয়েছে, বললেন মিস্টার সরকার। সাঁতার জানে দা। গিরিশ, দেখো তো দেখি টেনে তুলতে পারো কিনা। কনস্টেবল বিশ্বনাথ বাবুকে শেষ পর্যন্ত টেনে তুলেছিল। এখন ছোটবাবুর দশা ওই টিয়া পাখির মতো, খাঁচায় বন্দি। সিন্দুক থেকে টাকা কড়ি গয়নাগাটি যা নিয়েছিলেন সবই উদ্ধার পেয়েছে। লোকটা ব্যবসা করত ঠিকই, কিন্তু তার সঙ্গে জুয়া ইত্যাদি অনেক বদভ্যেস ছিল, যার ফলে ইদানিং ধার দেনায় তার অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। ফেলুদা হল কালী কিঙ্করবাবুর সঙ্গে দেখা করার প্রায় 20 মিনিট পর রাজেনবাবু হাজির হন, আর রাজেনবাবু চলে যাওয়ার প্রায় আধ ঘন্টা পর বিশ্বনাথবাবুর সাক্ষাৎ পাই। তিনজনকে একসঙ্গে একবারও দেখা যায়নি। এইটা ভাবতে ভাবতেই প্রথমে সন্দেহটা জাগে, 3টে লোকই আছে তো, নাকি একজনেই পালা করে 3 জনের ভূমিকা পালন করছে। তখন অ্যাক্টিংয়ের বইগুলোর কথা মনে হলো। তাহলে কি বিশ্বনাথবাবুর এককালে শখ ছিল থিয়েটারে? তিনি যদি ছদ্মবেশে ওস্তাদ হয়ে থাকেন, অভিনয় জেনে থাকেন, তাহলে এইভাবে এই অন্ধকার বাড়িতে আমাদের বোকা বানানো তার পক্ষে কঠিন নয়। হাতটা তাকে কম্বলের নিচে লুকিয়ে রাখতে হয়েছিল, কারণ নিজের হাতকে মেকআপ করে কি করে 73 বছরের বুড়োর হাত করতে হয় সে বিদ্যে তার জানা ছিল না। সন্দেহ একেবারে পাকা হলো যখন সকালে দেখলাম কাদার উপরে বিশ্বনাথবাবুর গাড়ির টায়ারের ছাপ পড়েনি। আমি কথার ফাঁকে প্রশ্ন করলাম, তোমাকে এখানে আসতে লিখেছিল কে? সেটা কালী কিঙ্করবাবুই লিখেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। বিশ্বনাথবাবু সেটা জেনেছিলেন, তিনি বাধা দেননি, কারণ আমার বুদ্ধির সাহায্যে তার সংকেতটি জানার প্রয়োজন হয়েছিল। শেষ পর্যন্ত আমাদের 10টার ট্রেনই ধরতে হলো। রওনা হবার আগে ফেলুদা তার স্যুটকেস আর ঝোলা থেকে 8খানা বই বার করে আমার হাতে দিয়ে বলল, খুনির হাত থেকে উপহার নেবার বাসনা নেই আমার, তোপসে বুকসেলফের ফাঁকগুলো ভরিয়ে দেয় তো। আমি যখন বই রেখে কালী কিঙ্করবাবুর ঘর থেকে বেরোচ্ছি, তখনও টিয়া পাখি বলছে, ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো। তো বন্ধুরা, শুনলেন ফেলুদার অভিযান, ঘুরঘুটিয়ার ও ঘটনা। সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদা সিরিজে এমনই রহস্য আর বুদ্ধির জালে জড়িয়ে পড়ে আমাদের প্রিয় চরিত্ররা। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন ভবিষ্যতে আরও দুর্দান্ত বাংলা অডিও গল্পগুলো পেতে পারেন। দেখা হবে পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।